সকালের প্রথম আলো যখন গ্রামের ছোট শিব মন্দিরটির ওপর পড়ত তখন ঘণ্টার মিষ্টি আওয়াজ পুরো পরিবেশকে এক দিব্যতায় ভরিয়ে তুলত। কিন্তু আজকের সকালটা ছিল কিছুটা অন্যরকম। আজ মন্দিরের উঠোনে বসা এক বৃদ্ধা মায়ের কান্না সেই ঘণ্টার থেকেও বেশি হৃদয়স্পর্শী ছিল। হে ভগবান, আমার অরুণকে সুরক্ষিত রেখো। সাবিত্রী দেবীর কাঁপতে থাকা ঠোঁট থেকে বেরোনো এই শব্দগুলো হাওয়ায় প্রতিধ্বনিত হতে থাকল। তার চোখ থেকে অনবরত জল ঝরছিল, ঠিক যেন কোনো নদী তার বাঁধ ভেঙে বয়ে যাচ্ছে। তার হাতে ছিল একটি পুরনো ছবি, একটি হাসিখুশি যুবকের ছবি, যার চোখে স্বপ্নের দ্যুতি ছিল। গ্রামের মানুষজন সকাল সকাল মন্দিরে আসত এবং সাবিত্রী দেবীকে এই অবস্থাতেই দেখতে পেত। কেউ কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে মাথা নেগে চলে যেত, কিন্তু কেউই জানত না যে এই মায়ের হৃদয়ে আসলে কি তুফান চলছে। আরে সাবিত্রী বোন, আবার এখানে চলে এলে, রোজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? মন্দিরের পুরোহিত পণ্ডিতজি ধীরে ধীরে বললেন। সাবিত্রী দেবী মাথা তুললেন। তার চোখে এক অদ্ভুত দীপ্তি ছিল, না আশার না হতাশার, কেবল এক মায়ের অটুট বিশ্বাস ছিল। পণ্ডিতজি, আমি তো শুধু এটুকুই চাই যে আমার ছেলে যেন খুশি থাকে, শুধু এটুকুই। কিন্তু বোন, কতদিন হল ওর ফোনও আসেনি। সাবিত্রী দেবী চুপ হয়ে গেলেন। তার মুঠোর মধ্যে চাপা দেওয়া সেই ছবিটি আরও শক্তভাবে চেপে গেল। গ্রামের মহিলারা যখন সকালে জল তুলতে যেত তখন নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলত। দেখো, সাবিত্রী দিদি আবার মন্দিরে বসে আছেন। আরে বাবা, সেই ছেলেটা তো একেবারে পাত্তা দেয় না, এখন শহরে গিয়ে জানি না কি হয়ে গেল ওর। কিন্তু সাবিত্রী দেবীর কানে এই কথাগুলো এলেও তিনি শুধু ভগবানের সামনে হাত জোড় করে বলতেন, হে প্রভু, যে যা বলে বলুক, আমি তো শুধু এটুকুই জানি যে আমার অরুণ কখনো আমাকে নিরাশ করতে পারে না। সে হয়তো শুধু ব্যস্ত আছে কিংবা কোনো সমস্যায় আছে, তুমি ওর রক্ষা করো, ব্যাস। সারা দিন তিনি সেখানেই বসে থাকতেন, কখনো মন্ত্র জপতেন, কখনো চুপচাপ চোখের জল ফেলতেন। সন্ধ্যায় যখন আরতির সময় হতো তখন তার আওয়াজে এক অদ্ভুত গভীরতা থাকত। জয় হো ভগবান ভোলানাথ কি, আমার ছেলেকে নিজের স্মরণে রেখো। মন্দিরের বাইরে দাঁড়ানো লোকজনের চোখও ছলছল করে উঠত। এক মায়ের এই প্রেম, এই সমর্পণ যে কাউকেই আবেগপ্রবণ করে তুলত। সাবিত্রী দেবীর ছেলেটা তো ছোটবেলায় খুব ভালো ছিল। এক বৃদ্ধা বললেন, হ্যাঁ ভাই, কিন্তু এখন তো শহরের হাওয়া লেগেছে, অন্যজন উত্তর দিল। চলো, হতে পারে কাল ফোন আসবে। কিন্তু কালও ফোন এলো না, পরশুও না, তার আগের দিনও না। ৩ মাস কেটে গিয়েছিল। সাবিত্রী দেবী রাতে বাড়ি ফিরতেন এবং একা বসে পুরনো চিঠিগুলো পড়তেন। অরুণের ছোটবেলার সেই চিঠিগুলো যা সে স্কুল থেকে লিখেছিল। প্রিয় মা, আমি তোমাকে খুব মনে করি, আমি বড় হয়ে তোমাকে খুব খুশি রাখব, তোমার প্রিয় ছেলে অরুণ। এই লাইনগুলো পড়তে পড়তে তিনি কেঁদে উঠতেন, আমার বাছা, তুই কোথায়, কেন ফোন করিস না তোর মাকে? রাতের নিস্তব্ধতায় কেবল তার কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকত। কিন্তু তিনি কি জানতেন যে তার এই প্রার্থনার প্রতিধ্বনি কোথাও না কোথাও তার ছেলের কাছে পৌঁছচ্ছে? তিনি কি জানতেন যে তার অরুণের জীবনে আসতে চলা তুফানটা তার মায়ের দোয়াতেই শান্ত হতে চলেছে? কিন্তু গল্প এখানেই শেষ হয় না, এটা তো শুধু শুরু ছিল। এক এমন গল্পের যা প্রতিটি মা এবং ছেলের সম্পর্কের সত্যকে তুলে ধরে। এবার আসুন জানা যাক যে আসলে কি ছিল সাবিত্রী দেবী আর অরুণের গল্প, কিভাবে তারা এই জায়গায় পৌঁছল, আর কেনই বা এক মাকে নিজের ছেলের জন্য ভগবানের কাছে গড়াগড়ি করতে হচ্ছিল। তাহলে চলুন ফিরে যাই সেই দিনগুলোতে যখন অরুণ ছোট ছিল এবং সাবিত্রী দেবীর কোলই ছিল তার পুরো পৃথিবী। ২৫ বছর আগের কথা। গ্রামের সেই ছোট ঘরটা, কিন্তু তখন সেটা আনন্দে মুখরিত থাকত। সাবিত্রী দেবী তখন যুবতী ছিলেন এবং তার স্বামী রামকুমার চাষবাসের কাজ করতেন। ঘরে একটি ছোট্ট অরুণ হাসত আর খেলা করত। মা, মা, দেখো আমি কি বানিয়েছি। ৬ বছরের অরুণ মাটি দিয়ে কিছু একটা আকার বানিয়ে দৌড়ে এলো। আরে বাহ, আমার রাজা, এটা তো পুরোপুরি মন্দিরের মতো লাগছে। সাবিত্রী দেবী আদর করে অরুণের চুলে হাত বোলালেন। হ্যাঁ মা, আমি বড় হয়ে একটা খুব বড় মন্দির বানাবো, আর তুমি রোজ সেখানে গিয়ে প্রার্থনা করবে। সাবিত্রী দেবীর চোখ ভরে আনন্দের জল এলো। হ্যাঁ বাবা, নিশ্চয়ই বানাবি, আমার অরুণ তো সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার হবে। রামকুমার মাঠ থেকে ফিরলে অরুণ দৌড়ে তার কাছে যেত। বাবা, আজ আমি স্কুলে প্রথম হয়েছি। অরুণ আনন্দে চিৎকার করে বলল, সাবাস বেটা, চলো আজ তোমাকে জিলিপি খাওয়াবো। রামকুমার অরুণকে কাঁধে তুলে নিলেন। ৩ জন একসঙ্গে গ্রামের বাজারে যেতেন। অরুণ জিলিপি খেত এবং মা বাবাকেও খাওয়াত।
মা, এই জিলিপি খুব মিষ্টি, একেবারে তোমার ভালোবাসার মতো। সাবিত্রী দেবী আর রামকুমার হেসে উঠতেন। তাদের এই ছোট্ট সংসারটা কত আনন্দে ভরা ছিল। সন্ধ্যায় তিনজন মিলে মন্দিরে যেতেন। অরুণ সবসময় বলতো, ভগবানজি, আমার মা বাবাকে সবসময় খুশি রেখো এবং আমাকে পড়ালেখায় ভালো নম্বর দিও, যাতে মা খুশি হয়। সাবিত্রী দেবীর বুক গর্বে ভরে উঠত। তার ছেলে কত ভালো ছিল। কিন্তু এই আনন্দের দিনগুলো বেশিদিন স্থায়ী হল না। অরুণ যখন ৮ বছরের, তখন একদিন রামকুমার মাঠ থেকে ফিরে এলেন না। দুপুর পেরোল, সন্ধ্যা হল, রাত হল। সাবিত্রী দেবী অস্থির হয়ে গ্রামবাসীর সঙ্গে তাকে খুঁজতে বেরোলেন। মাঠের কাছে একটি কুঁয়োর পাশে রামকুমার অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। তার প্রবল জ্বর এবং শ্বাসকষ্ট হচ্ছিল। গ্রামের ডাক্তার বললেন, একে শহরের বড় হাসপাতালে নিয়ে যেতে হবে, এখানে চিকিৎসা সম্ভব নয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাস্তাতেই রামকুমার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সেই দিন সাবিত্রী দেবীর পৃথিবী উজাড় হয়ে গেল। অরুণ বুঝতে পারছিল না যে বাবা কেন উঠছেন না। মা, বাবার কি হয়েছে, কেন কথা বলছে না? সাবিত্রী দেবীর কাছে কোনো উত্তর ছিল না। তিনি শুধু অরুণকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। বাবা, এখন শুধু আমরা দুজন আছি। মা বেটা, আমাদের একে অপরের পাশে থাকতে হবে। অন্ত্যেষ্টিক্রিয়ার পর যখন সবাই চলে গেল, তখন সাবিত্রী দেবী একা বসে ভাবছিলেন। সংসার চালাতে হবে, অরুণকে পড়াতে হবে, ওর ভবিষ্যৎ গড়তে হবে, কিন্তু টাকা কোত্থেকে আসবে? মা, আমাদের কাছে কি আর টাকা নেই? অরুণ সরলভাবে জিজ্ঞেস করল। না বাবা, মা আছে তো, মা সব ঠিক করে দেবে, তুমি শুধু পড়ালেখা করতে থাকো। পরের দিন থেকে সাবিত্রী দেবী গ্রামের বড় ঘরগুলোতে কাজ করা শুরু করলেন। সকাল 4টায় উঠতেন, নিজের ঘরের কাজ সারতেন, তারপর অন্যদের বাড়িতে গিয়ে বাসন মাজতেন, কাপড় কাচতেন, রান্না করতেন। সাবিত্রী, তোমার ছেলে খুব বুদ্ধিমান, ওর পড়ালেখা থামিও না, গ্রামের এক বৃদ্ধা বললেন। জি আন্টি, আমাকে যাই করতে হোক, কিন্তু অরুণের পড়ালেখা আমি বন্ধ হতে দেব না। সন্ধ্যায় যখন তিনি ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন, তখন অরুণ দৌড়ে তার কাছে আসত। মা, তোমার খুব ক্লান্ত লাগছে, আমি তোমার জন্য চা বানাবো? না বাবা, তুমি নিজের পড়া করো, মা বানিয়ে নেবে। কিন্তু মা, আমিও তোমাকে সাহায্য করতে চাই। তোমার সাহায্য এটাই যে তুমি ভালোভাবে পড়বে, বড় মানুষ হবে, তারপর তুমি তোমার মাকে বিশ্রাম দিও। অরুণের চোখে দৃঢ়তা এলো। মা, আমি প্রমিস করছি, আমি এত পড়ব যে তোমাকে কখনো কাজ করতে হবে না। বছর পেরোতে থাকল। সাবিত্রী দেবী দিনরাত পরিশ্রম করতে থাকলেন। কখনো কারো বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, কখনো মাঠে মজুরি, কখনো সেলাইয়ের কাজ। অরুণ সব সময় ক্লাসে প্রথম হতো। শিক্ষকরা তার ওপর খুব খুশি থাকতেন। অরুণ, তুমি খুব মেধাবী, ভবিষ্যতে কিছু একটা বড় করবে। বাড়ি এসে অরুণ মাকে বলতো, মা, টিচারজি বলেছেন যে আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করতে পারি। সাবিত্রী দেবীর আনন্দের সীমা থাকত না। হ্যাঁ বাবা, নিশ্চয়ই করবে, মা টাকার ব্যবস্থা দেখে নেবে। কিন্তু ভেতরে ভেতরে তিনি চিন্তিত থাকতেন। ইঞ্জিনিয়ারিংয়ের ফি কত হবে, এত টাকা কোত্থেকে আনব? ১০ম শ্রেণীতে অরুণ জেলায় প্রথম হল। পুরো গ্রামে আনন্দের পরিবেশ ছিল। সাবিত্রী বোন, তুমি কামাল করে দিলে, একা মা হয়েও ছেলেকে এতটা এগিয়ে নিয়ে গেলে। লোকে প্রশংসা করত। কিন্তু এখন দ্বাদশ শ্রেণীর ফিসের চিন্তা। প্রাইভেট স্কুলে ভর্তি করাতে হয়েছিল, কারণ সরকারি স্কুলে ভালো পড়ালেখা হচ্ছিল না। সাবিত্রী দেবী নিজের গয়না বেছে দিলেন, বিয়ের সোনার চেন, বালা, এমনকি মঙ্গলসূত্র। মা, তুমি তোমার গয়না কেন বেচছ? অরুণ দেখে বিচলিত হল। বাবা, এগুলো সবই শুধু ধাতু, আসল গয়না তো তুমি আমার। তোমার সফলতাটাই আমার সবচেয়ে বড় গয়না। কিন্তু মা, অরুণের চোখে জল এলো। কোনো কিন্তু ফিন্তু নয়, তুমি শুধু পড়ো, বাকি সব মা সামলে নেবে। দ্বাদশ শ্রেণীতেও অরুণ খুব ভালো নম্বর পেল। এবার ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি। মা, কোচিংয়ের ফি অনেক বেশি, আমি নিজেই পড়াশোনা করব। না বাবা, কোচিং জরুরি, যারা শহর থেকে আসে তাদের সব সুবিধা থাকে, তোমারও ততটাই সুবিধা দরকার। সাবিত্রী দেবী গ্রামের শেঠের কাছ থেকে ঋণ নিলেন। সুদও অনেক বেশি ছিল, কিন্তু আর কোনো উপায় ছিল না। অরুণ কোচিংয়ের জন্য শহরে গেল। প্রথমবার মায়ের থেকে এত দূরে যাচ্ছিল। মা, আমি রোজ ফোন করব, তুমি চিন্তা করো না। হ্যাঁ বাবা, আর সময় মতো খাবার খেও, ওষুধও সময় মতো খেও, আর কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানাবে। অরুণ মাকে জড়িয়ে ধরল। দুজনের চোখেই জল ছিল। শহরে অরুণ দেখল যে অন্য ছেলেদের কাছে সবকিছু ছিল, দামি জামাকাপড়, স্মার্টফোন, ল্যাপটপ।
তার কাছে ছিল শুধু কিছু পুরনো কাপড় আর একটা সাধারণ ফোন, কিন্তু পড়ালেখায় সে সবার থেকে এগিয়েছিল। শিক্ষকরা বলতেন, অরুণ, তোমার পরিশ্রম দেখে মনে হয় যে তুমি অবশ্যই সফল হবে। রোজ রাতে অরুণ মাকে ফোন করত। মা, আজ কি খেয়েছ? শরীর কেমন আছে? বাবা, আমি একদম ঠিক আছি, তুমি তোমার পড়ালেখায় মন দাও। ঠিকমতো খাবার খাচ্ছ তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। কিন্তু দুজনেই একে অপরের কাছে মিথ্যে বলছিল। সাবিত্রী দেবী ঋণের বোঝার নিচে চাপা পড়ে যাচ্ছিলেন। রোজ ১৬-১৮ ঘণ্টা কাজ করেও টাকার কুলোচ্ছিল না। আর অরুণ, সেও শহরের জীবনের আন্দাজ পেতে শুরু করেছিল। অন্য ছেলেদের মতো সেও কখনো পিৎজা খেতে চাইত, কখনো সিনেমা দেখতে চাইত। কিন্তু যখনই মায়ের ফোন আসত, তখনই তার দায়িত্বের কথা মনে পড়ে যেত। প্রবেশিকা পরীক্ষায় অরুণ শীর্ষ ১০-এর মধ্যে জায়গা করে নিল, একটি ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হল। মা, আমি পাশ করে গেছি, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছি। সাবিত্রী দেবী আনন্দে কেঁদে ফেললেন। আমার ছেলে, আমার রাজা, তুমি করে দেখালে। মা, এটা সব তোমার পরিশ্রমের ফল, তুমি আমার জন্য যা কিছু করেছ। ব্যাস বাবা, এখন তো তুমি বড় ইঞ্জিনিয়ার হবে, তারপর মাকে সব কষ্ট থেকে মুক্তি দিও। কিন্তু এখন ইঞ্জিনিয়ারিংয়ের ফিসের প্রশ্ন, লাখ লাখ টাকা দরকার ছিল। সাবিত্রী দেবী ঘরের একটি ছোট অংশ বেচে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। অর্ধেক ঘর বেচে যে টাকা পাওয়া গেল, তাতে অরুণের প্রথম বছরের ফি দেওয়া হল। মা, তুমি ঘর কেন বেচলে? এখন আমরা কোথায় থাকব? বাবার বাকি অংশটা আমাদের জন্য যথেষ্ট, আর তুমি ইঞ্জিনিয়ার হওয়ার পর একটা বড় বাড়ি কিনে দিও। অরুণের গলা ধরে এলো মায়ের এত বলিদান দেখে। ইঞ্জিনিয়ারিং কলেজে অরুণের দুনিয়া বদলে গেল। এখানে আরও ধনী ছেলেমেয়েরা ছিল, দামি পোশাক, ব্র্যান্ডেড জুতো, লেটেস্ট গ্যাজেট। প্রথমে তো অরুণের খারাপ লাগত, কিন্তু ধীরে ধীরে সেও এই পরিবেশে মিশে যেতে লাগল। অরুণ, চল আজ পার্টি করি, তার বন্ধুরা বলতো। ইয়ার, আমার কাছে বেশি টাকা নেই। আরে ইয়ার, কোনো ব্যাপার না, আমরা আছি তো। প্রথমে সে দ্বিধা করত, কিন্তু ধীরে ধীরে সেও এই জীবনযাত্রার অংশ হতে লাগল। বাড়ি ফোন করার ক্ষেত্রে এখন সময় বাড়তে লাগল। আগে রোজ করত, এখন সপ্তাহে ২-৩ বার। অরুণ বাবা, অনেকদিন হলো তোমার ফোন আসেনি। আরে মা, খুব ব্যস্ত আছি ইয়ার, পড়ালেখার অনেক চাপ। আচ্ছা বাবা, তুমি পড়ালেখা করো, ঠিকমতো খাবার খাচ্ছ তো? টাকা তো যথেষ্ট আছে, তাই না? হ্যাঁ মা, সব ঠিক আছে, এখন রাখছি, ক্লাসে যেতে হবে। ফোন কেটে যেত এবং সাবিত্রী দেবী হতাশ হতেন, কিন্তু আবার নিজেকে বোঝাতেন, ছেলে বড় হচ্ছে, ব্যস্ত থাকে হয়তো, কোনো ব্যাপার না। কিন্তু তিনি কি জানতেন যে অরুণ সেই সময় বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে মজা করছিল? দ্বিতীয় বছর আস্তে আস্তে অরুণ পুরোপুরি শহুরে হয়ে গিয়েছিল। তার কথা বলার ধরন বদলে গিয়েছিল, চালচলন বদলে গিয়েছিল। গ্রামের কথা এখন তার কাছে ব্যাকওয়ার্ড লাগতে লাগল। বন্ধুরা বলতো, ইয়ার, তোর মা রোজ ফোন করে নাকি, কত পজেসিভ। হ্যাঁ ইয়ার, মাঝে মাঝে বিরক্তিকর লাগে, অরুণও হেসে বলতো। কিন্তু ভেতরে কোথাও তার মনে হতো যে এসব ভুল, মা তার জন্য কত কিছু করেছেন। তৃতীয় বছরে প্লেসমেন্টের প্রস্তুতি শুরু হল। অরুণের একটা ভালো কোম্পানিতে চাকরি পাওয়ার আশা ছিল। মা, আমাকে একটা ভালো কোম্পানিতে ইন্টারভিউ কল এসেছে। আরে বাহ বাবা, ভগবানের শুক্রিয়া, কত বেতন দেবে? শুরুতে বছরে ৮ লাখ, তারপর বাড়তে থাকবে। সাবিত্রী দেবীর আনন্দে কিছু মাথায় ঢুকছিল না। ৮ লাখ, হে ভগবান, এত টাকা! বাবা, তুমি তো সত্যিই বড় মানুষ হয়ে গেলে। হ্যাঁ মা, এবার তোমাকে কখনো কোনো কষ্ট সহ্য করতে হবে না। কিন্তু সত্যিই কি অরুণ তার প্রতিশ্রুতি রাখতে চলেছিল, নাকি শহরের ঝলমলে আলো তাকে নিজের ঘর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চলেছিল? ঠিক তখনই হঠাৎ এমন একটি ঘটনা ঘটল যা এই মা ছেলের জীবনের গতিপথই বদলে দিল। ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বছরে অরুণ মুম্বাইয়ের একটি বড় টেক কোম্পানিতে চাকরি পেয়ে গেল। প্যাকেজ ভালো ছিল, সুবিধাগুলো দারুণ ছিল, তার স্বপ্নগুলো সাকার হতে শুরু করল। মা, আমার মুম্বাইয়ে চাকরি হয়েছে, বছরে ১০ লাখের প্যাকেজ। অরুণ আনন্দের সঙ্গে ফোন করল। আরে বাহ বাবা, মুম্বাই একদম যেমন সিনেমাতে দেখায়। সাবিত্রী দেবীর আওয়াজে গর্দ আর খুশি ছিল। হ্যাঁ মা, এবার তো আমি সত্যিই বড় মানুষ হয়ে গেলাম। তুমি দেখো, তাড়াতাড়ি আমি তোমাকেও মুম্বাইয়ে নিয়ে আসব। না বাবা, আমি তো এখানেই ঠিক আছি, তুমি গিয়ে তোমার কেরিয়ার গড়ো। স্নাতক হওয়ার পর অরুণ গ্রামে এলো। ৩ বছর পর যখন সে স্টেশনে নামল, তখন তার কাছে সব কিছু ছোট্ট আর পুরনো লাগল। গ্রামের রাস্তা, দোকান, এমনকি নিজের বাড়িও। সাবিত্রী দেবী দৌড়ে অরুণের কাছে এলেন। তিনি অরুণকে জড়িয়ে ধরলেন। আমার ছেলে, আমার ইঞ্জিনিয়ার ছেলে বাড়ি এসেছে। কিন্তু অরুণের কাছে মায়ের এই জড়িয়ে ধরার উষ্ণতা কিছুটা ওভার ড্রামাটিক লাগল। শহরে তো কেউ এইভাবে আবেগ দেখায় না।
হ্যাঁ মা, এসে গেছি, কিন্তু শুধু 1 সপ্তাহের জন্য। তারপর মুম্বাই যেতে হবে জয়নিংয়ের জন্য। সাবিত্রী দেবীর আনন্দ এক মুহূর্তের জন্য থেমে গেল। 1 সপ্তাহ? বাবা, এতদিন পর এসেছিস? ইয়ার মা, ওটা কোম্পানির ওরিয়েন্টেশন, দেরি করতে পারি না। বাড়ি পৌঁছে অরুণ দেখল যে ঘরটা তেমনই ছোট ছিল, দেয়াল পুরনো, আসবাব পুরনো। তার বন্ধুদের সেই সব আধুনিক বাড়ির কথা মনে পড়ল। অরুণ, বাবা, তোর জন্য তোর পছন্দের পায়েস বানিয়েছি, সাবিত্রী দেবী আদর করে বললেন। মা, আমার এখন এত মিষ্টি জিনিস পছন্দ নয়। শহরে আমাদের স্বাস্থ্য সচেতন থাকতে হয়। সাবিত্রী দেবীর মুখ বিমর্ষ হয়ে গেল। আচ্ছা বাবা, কোনো ব্যাপার না, যা মন চাই বলে দিও। সেই রাতে অরুণ তার পুরনো বিছানায় শুয়ে রইল। এসি ছিল না, শুধু পাখা ছিল। বাইরে থেকে গ্রামের আওয়াজ আসছিল, কুকুরের ঘেউ ঘেউ, কারোর রেডিওর আওয়াজ। ইয়ার, কত অদ্ভুত লাগছে এখানে। কিভাবে থাকতাম আমি এই জায়গায়, অরুণ মনে মনে ভাবল। পরের দিন সকালে সাবিত্রী দেবী বললেন, বাবা, চল মন্দিরে যাই, ভগবানকে ধন্যবাদ জানাই। মা, আমার মন্দিরে যেতে ইচ্ছে নেই, আমি এখন এসব বিষয় বিশ্বাস করি না। সাবিত্রী দেবীর মনে হল যেন কেউ তার বুকে ঘুষি মেরেছে। বাবা, তুই কি বলছিস? ভগবান তোকে এত কিছু দিয়েছেন। মা, এগুলো সব কুসংস্কার। আমি নিজের পরিশ্রম দিয়ে এই সব পেয়েছি। ভগবান ভগবান কিছু হয় না। সাবিত্রী দেবী চুপ হয়ে গেলেন। তার ছেলে কি সব কথা বলছিল। সন্ধ্যায় গ্রামের লোক অরুণকে দেখতে এলো। আরে অরুণ বাবা, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছ, আমাদের গ্রামের নাম উজ্জ্বল করেছ। অরুণ খুব ফরমালভাবে কথা বলছিল। আগের মতো সবার সঙ্গে মন খুলে হাসি ঠাট্টা করছিল না। জি আঙ্কেল, ধন্যবাদ। বাবা, এখন তো তুমি বড় সাহেব হয়ে গেছ, সাবিত্রীর দিন ফিরে গেল। অরুণ মাথা নাড়ল, কিন্তু তার মনে কোথাও এই লোকগুলোর ভাষা, কথা বলার ধরন অশিক্ষিত লাগছিল। রাতে খাবার খাওয়ার সময় সাবিত্রী দেবী বললেন, বাবা, এখন তো তোমার ভালো চাকরি হয়েছে, তুমি নিজের জন্য একটি ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। মা, এখন তো আমি সেটেল করছি, বিয়ের কোনো প্ল্যান নেই। কিন্তু বাবা। মা প্লিজ, এগুলো সব পুরনো আমলের কথা, এখন লোকে আগে কেরিয়ার গড়ে। সাবিত্রী দেবীর অরুণের কথা বলার এই নতুন স্টাইল, ইংরেজির শব্দ, রাগে উত্তর দেওয়া, কিছুই বুঝতে পারছিলেন না। সপ্তাহ পেরোতে পেরোতে অরুণের কাছে গ্রামটা বিরক্তিকর রাখতে শুরু করল। কোনো মল ছিল না, কোনো পাব ছিল না, কোনো বিনোদন ছিল না। সে তার কলেজের বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলত। ইয়ার, খুব বোরিং লাগছে এখানে, কিছু করার নেই, আর মাত্র একদিন, তারপর মুম্বাই বেরোতে হবে। সাবিত্রী দেবী শুনে ভেঙে পড়লেন। তার ছেলে বাড়িটাকে বিরক্তিকর মনে করছিল। মুম্বাই যাওয়ার একদিন আগে সাবিত্রী দেবী অরুণকে বললেন, বাবা, মাঝে মাঝে ফোন করিস, মায়ের মনে পড়তে থাকবে। হ্যাঁ মা, করব, কিন্তু খুব ব্যস্ত থাকব। যদি কখনো ফোন না তুলি তাহলে বুঝে যেও। অরুণ, তুই তো এমনভাবে কথা বলছিস যেন কোথাও অনেক দূরে যাচ্ছিস। মা, এটা অনেক দূরও বটে, আর সেই জীবনটা সম্পূর্ণ আলাদা, এখানকার মতো নয়। সাবিত্রী দেবীর চোখে জল এলো। বাবা, মাকে ভুলে তো যাবি না? অরুণ বিরক্তি নিয়ে বলল, আরে মা, কি বলছো, মাকেও কেউ ভুলতে পারে? কিন্তু তার আওয়াজে সেই উষ্ণতা ছিল না যা আগে থাকত। রাতে খাবার খাওয়ার সময় সাবিত্রী দেবী বললেন, বাবা, এখন তো তোমার ভালো চাকরি হয়েছে, তুমি নিজের জন্য একটি ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। মা, এখন তো আমি সেটেল করছি, বিয়ের কোনো প্ল্যান নেই। কিন্তু বাবা। মা প্লিজ, এগুলো সব পুরনো আমলের কথা, এখন লোকে আগে কেরিয়ার গড়ে। সাবিত্রী দেবীর অরুণের কথা বলার এই নতুন স্টাইল, ইংরেজির শব্দ, রাগে উত্তর দেওয়া, কিছুই বুঝতে পারছিলেন না। সপ্তাহ পেরোতে পেরোতে অরুণের কাছে গ্রামটা বিরক্তিকর রাখতে শুরু করল। কোনো মল ছিল না, কোনো পাব ছিল না, কোনো বিনোদন ছিল না। সে তার কলেজের বন্ধুদের সঙ্গে ফোনে কথা বলত। ইয়ার, খুব বোরিং লাগছে এখানে, কিছু করার নেই, আর মাত্র একদিন, তারপর মুম্বাই বেরোতে হবে। সাবিত্রী দেবী শুনে ভেঙে পড়লেন। তার ছেলে বাড়িটাকে বিরক্তিকর মনে করছিল। মুম্বাই যাওয়ার একদিন আগে সাবিত্রী দেবী অরুণকে বললেন, বাবা, মাঝে মাঝে ফোন করিস, মায়ের মনে পড়তে থাকবে। হ্যাঁ মা, করব, কিন্তু খুব ব্যস্ত থাকব। যদি কখনো ফোন না তুলি তাহলে বুঝে যেও। অরুণ, তুই তো এমনভাবে কথা বলছিস যেন কোথাও অনেক দূরে যাচ্ছিস। মা, এটা অনেক দূরও বটে, আর সেই জীবনটা সম্পূর্ণ আলাদা, এখানকার মতো নয়। সাবিত্রী দেবীর চোখে জল এলো। বাবা, মাকে ভুলে তো যাবি না? অরুণ বিরক্তি নিয়ে বলল, আরে মা, কি বলছো, মাকেও কেউ ভুলতে পারে? কিন্তু তার আওয়াজে সেই উষ্ণতা ছিল না যা আগে থাকত। এখন মাকে ফোন করার ক্ষেত্রে সময় বাড়তে লাগল। আগে রোজ করত, তারপর সপ্তাহে 2 বার, তারপর সপ্তাহে 1 বার। অরুণ বাবা, অনেক দিন হলো তোমার ফোন আসেনি।
আরে মা, এখানে খুব ব্যস্ত জীবন, অফিস, বন্ধু, পার্টি, সময়ই পাই না। পার্টি? তুমি পার্টিতে যাও? হ্যাঁ মা, এখানে এটা স্বাভাবিক, সহকর্মীদের সঙ্গে যেতে হয়। সাবিত্রী দেবী বুঝতে পারছিলেন না যে পার্টি মানে কি, কিন্তু তিনি কিছু বললেন না। বাবা, টাকা তো ঠিকমতো পাচ্ছিস তো, কোনো সমস্যা নেই তো? না মা, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। কিন্তু আসলে অরুণ টাকার অভাব বোধ করতে শুরু করেছিল। পার্টি, শপিং, দামি জীবনযাত্রার কারণে টাকা কম পড়ছিল। 6 মাস পর যখন দিওয়ালি এলো, তখন সাবিত্রী দেবী বললেন, বাবা, দিওয়ালিতে বাড়ি আয়, অনেক দিন হলো। মা, এখানে অফিসে অনেক প্রজেক্ট চলছে, আসতে পারবো না। আসলে অরুণ তার সহকর্মীদের সঙ্গে গোয়া যাওয়ার প্রোগ্রাম তৈরি করে ফেলেছিল। সাবিত্রী দেবীর মন ভেঙে গেল। বাবা, দিওয়ালিতে তো আয়, 1 বছর হয়ে গেল। মা, বোঝার চেষ্টা করো, এখানকার জীবনটা আলাদা, প্রতি উৎসবে বাড়ি যেতে পারি না। ফোন কেটে গেল এবং সাবিত্রী দেবী কেঁদে ফেললেন, তার ছেলে দিওয়ালিতেও আসছে না। গ্রামের মহিলারা জিজ্ঞেস করল, সাবিত্রী বোন, অরুণ দিওয়ালিতে আসছে? না, ও খুব ব্যস্ত। সাবিত্রী দেবী মিথ্যে বলে দিলেন। অরুণ গোয়াতে মজা করছিল, বিচ পার্টি, ওয়াটার স্পোর্টস, নাইট লাইফ। সে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায়ও দিল। এদিকে সাবিত্রী দেবী একা দিওয়ালি পালন করছিলেন। মন্দিরে গিয়ে প্রার্থনা করছিলেন, হে ভগবান, আমার ছেলেকে খুশি রেখো, সে বাড়ি না আসুক কিন্তু খুশি থাকুক। সময় কাটতে থাকল, অরুণের ফোন আসা আরও কমে গেল। এখন মাসে 1-2বারই কথা হতো। মা, আমি ঠিক আছি, তুমি কেমন আছো? বাবা, আমি ঠিক আছি, তোমার শরীর তো ঠিক আছে তো, ঠিকমতো খাওয়া দাওয়া করছো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আচ্ছা, এখন রাখছি, অফিসের কাজ আছে। কথোপকথনটা কেবল 2-3 মিনিটেরই থাকত। আগে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতো। একদিন সাবিত্রী দেবী অরুণকে ফেসবুকে খুঁজলেন। প্রতিবেশীর ছেলে সাহায্য করেছিল। তিনি অরুণের ছবি দেখে হতবাক হয়ে গেলেন। পার্টির ছবি, বন্ধুদের সঙ্গে দামি রেস্টুরেন্টে খাওয়া, ব্র্যান্ডেড পোশাক পরা। এসব টাকা কোত্থেকে আসছে ওর কাছে, সাবিত্রী দেবী ভাবলেন। তার মনে পড়ল যে অরুণ কখনো বাড়িতে টাকা পাঠায়নি। প্রথমে তো সে বলতো, মা, সেটেল হতে দাও, তারপর তোমাকে সব সুবিধা দেব। কিন্তু এখন তো সে সেটেল হয়ে গিয়েছিল, তবুও কোনো টাকা পাঠালো না। 2 বছর কেটে গেল। এখন অরুণের ফোন মাসে একবারও আসত না। কখনো কখনো 2-3 মাসের বিরতি হয়ে যেত। সাবিত্রী দেবী অস্থির থাকতে লাগলেন। কোথাও আমার ছেলের কিছু হয়ে গেল না তো? তিনি অরুণের অফিসে ফোন করার চেষ্টা করতেন, কিন্তু ইংরেজিতে রিসেপশনিস্টের সঙ্গে কথা বলতে পারতেন না। গ্রামের লোক বলতো, সাবিত্রী বোন, তোমার ছেলে তো তোমাকে একেবারে ভুলে গেছে। শহরে গিয়ে সবার এই হাল হয়, নিজের মা বাবাকে ভুলে ধন সম্পত্তির নেশা করে। সাবিত্রী দেবী এই কথাগুলো শুনে খুব দুঃখ পেতেন, কিন্তু তবুও তিনি অরুণের পক্ষ নিতেন। না, আমার অরুণ এমন নয়, সে শুধু ব্যস্ত। কিন্তু ভেতরে ভেতরে তার মন ভেঙে যাচ্ছিল। একদিন তার বান্ধবী কমলা বললেন, সাবিত্রী, তুই কতদিন অপেক্ষা করবি? সেই ছেলের তো তোর কোনো পরোয়াই নেই। কমলা, তুই আমার ছেলের সম্পর্কে এমন কথা বলিস না। সে হয়তো শুধু কোনো সমস্যায় আছে, সমস্যায় থাকলে ফোন করত। এটা তো স্পষ্ট উপেক্ষা করছে তোকে। সাবিত্রী দেবী চুপ হয়ে গেলেন, হয়তো কমলা ঠিকই বলছিল। সেই রাতে সাবিত্রী দেবী অরুণকে ফোন করার সিদ্ধান্ত নিলেন। 6 মাস পর। হ্যালো, এই নাম্বারটি বর্তমানে নাগালের বাইরে। তার ফোন নাম্বারও বদলে গিয়েছিল। সাবিত্রী দেবীর মনে হল যেন পৃথিবীটা দুলে উঠল। তার ছেলে ফোন নাম্বার পর্যন্ত বদল ফেলেছে। তিনি রাতভর কাঁদতে থাকলেন, আমার ছেলে আমার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। পরের দিন তিনি মন্দিরে গেলেন এবং অনেকক্ষণ ধরে ভগবানের সামনে কাঁদতে থাকলেন। হে প্রভু, আমি কি ভুল করেছি? আমি তো শুধু আমার ছেলেকে ভালোবাসা দিয়েছি, ওর জন্য সৎ কিছু কুরবানি দিয়েছি। তাহলে কেন সে আমার থেকে দূরে সরে গেল? পণ্ডিতজি দেখে কাছে এসে বসলেন। কি হয়েছে সাবিত্রী বোন, খুব পেরেশান লাগছে তো? পণ্ডিতজি, আমার অরুণ ফোন নাম্বার পর্যন্ত বদলে ফেলেছে। এখন তো আমি ওর সঙ্গে কথাও বলতে পারি না। পণ্ডিতজি মাথা নাড়লেন। আজকালকার ছেলেমেয়েরা শহরে গিয়ে বদলে যায়, কিন্তু তুমি ভেবো না, ভগবান সব দেখছেন। কিন্তু পণ্ডিতজি, আমি এখন কি করব? আমি তো এটাও জানি না যে সে কোথায় আছে, কেমন আছে। বোন, তুমি শুধু ভগবানের ওপর ভরসা রাখো। যে মা আন্তরিকভাবে প্রার্থনা করে, ভগবান তার কথা শোনেন। সেই দিনের পর সাবিত্রী দেবীর মন্দিরে যাওয়া আরও বেড়ে গেল। সকাল 4টায় উঠে মন্দিরে যেতেন, দিনের বেলাতেও যেতেন, সন্ধ্যাতেও।
হে ভগবান, আমার অরুণকে ফিরিয়ে দাও, ওকে সঠিক পথ দেখাও, সে পথভ্রষ্ট হয়ে গেছে, ওকে ফিরিয়ে দাও। গ্রামের লোক বলতো সাবিত্রী দিদি দিন-রাত মন্দিরেই থাকেন, বেচারি ছেলের শোকে কাহিল হয়ে যাচ্ছেন। কিন্তু সাবিত্রী দেবীর কেবল একটিই ভরসা ছিল ভগবানের ওপর। এদিকে মুম্বাইয়ে অরুণের জীবনে একটি নতুন মোড় এসেছিল। সে কোম্পানিতে প্রমোশন পেতে চলেছিল, টিম লিড পজিশন। অভিনন্দন অরুণ, আপনাকে টিম লিড করা হচ্ছে, তার বস বললেন। ধন্যবাদ স্যার, এটা আমার জন্য খুব বড় অর্জন। এটা আপনার কঠোর পরিশ্রমের ফল, বেতনও বাড়বে, বার্ষিক 22 লাখ। অরুণ খুব খুশি ছিল, এবার সে সত্যিই বড় মানুষ হয়ে গিয়েছিল। তার বন্ধুরা পার্টির প্ল্যান করল। ইয়ার, আজ তো ধামাল পার্টি হবে, 5 স্টার হোটেলে সেলিব্রেশন। হ্যাঁ ইয়ার, লাইফ সেট হয়ে গেল। আমার হয়ে গেল। পার্টিতে অরুণ খুব উপভোগ করল। তার মনে হলো তার জীবন নিখুঁত। কিন্তু পার্টির মধ্যে হঠাৎ এক মুহূর্ত এলো যখন কেউ একজন তার মাকে ফোন করছিল। হ্যালো মা, আমার প্রমোশন হয়েছে, তোমাকে প্রথম বলতে চাইছিলাম। সেই মুহূর্তে অরুণের হঠাৎ নিজের মায়ের কথা মনে এলো। ইস, আমি যদি আমার মাকেও এই খবরটা দিতে পারতাম, সে মনে মনে ভাবল। কিন্তু তারপর সঙ্গে সঙ্গেই সেই চিন্তাটা ঝেড়ে ফেলল। না, আমি পেছনে তাকাবো না, ফরওয়ার্ড থিঙ্কিং রাখতে হবে। কিন্তু কোথাও যেন তার হৃদয়ে একটি আক্ষেপ থেকে গেল। পরের কয়েক মাসে অরুণের দায়িত্ব বেড়ে গেল। টিম লিডের ভূমিকায় তার ওপর চাপও বেশি ছিল। আর তখনই তার জীবনে এলো এক নতুন মানুষ, প্রিয়া। প্রিয়াও একই কোম্পানিতে কাজ করত, স্মার্ট, শিক্ষিত এবং মডার্ন মেয়ে ছিল। হাই অরুণ, শুনলাম তোমার প্রমোশন হয়েছে। হাই প্রিয়া, হ্যাঁ, সম্প্রতি টিম লিড হয়েছি। দ্যাটস গ্রেট, চলো কফিতে সেলিব্রেট করি। ধীরে ধীরে অরুণ আর প্রিয়ার বন্ধুত্ব বাড়তে লাগল। তারা একসঙ্গে অফিসে যেত, লাঞ্চ করত, উইকেন্ডে মুভি দেখত। অরুণের মনে হতে লাগল যে প্রিয়া তার জন্য নিখুঁত মেয়ে, শিক্ষিত, স্বাধীন এবং তার লাইফস্টাইলের সঙ্গে মানানসই। কয়েক মাস পর তারা সম্পর্কে জড়িয়ে গেল। অরুণ, আমি চাই তুমি আমার বাবা মায়ের সঙ্গে দেখা করো, প্রিয়া বলল। শিওর প্রিয়া, আমিও চাই। প্রিয়ার বাড়িতে গিয়ে অরুণ দেখল যে সেও একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল, কিন্তু খুব শিক্ষিত এবং মডার্ন। অরুণ, তোমার বাবা মা কোথায়? প্রিয়ার বাবা জিজ্ঞাসা করলেন। অরুণ এক মুহূর্ত থামল। স্যার, আমার বাবা নেই, শুধু মা আছেন, তবে তিনি গ্রামে থাকেন। ওহ, তাহলে আপনি তাকেও নিয়ে আসবেন, আমাদের দেখা করা উচিত। স্যার, তিনি একটু পুরনো ধাঁচের, হয়তো এখানে কমফোর্টেবল ফিল করবেন না। প্রিয়ার বাবা মায়ের কাছে কথাটা অদ্ভুত লাগল, কিন্তু তারা কিছু বললেন না। বাড়ি ফেরার সময় প্রিয়া জিজ্ঞেস করল, অরুণ, তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলো না? প্রিয়া, এটা জটিল, তিনি খুব রক্ষণশীল মানসিকতার, আজকের সময়ের সঙ্গে মানানসই নন। কিন্তু অরুণ, তিনি তোমার মা, তুমি তার জন্য নিশ্চয়ই অনেক কিছু করেছ। আসলে প্রিয়া, তিনি আমার জন্য করেছেন, কিন্তু এখন আমি স্বাধীন, সব সময় অতীতে থাকতে পারি না। প্রিয়া অরুণের কথা বুঝতে পারল না, কিন্তু সে কিছু বলল না। এদিকে গ্রামে সাবিত্রী দেবীর অবস্থা আরও খারাপ হচ্ছিল। এখন তিনি দিনরাত মন্দিরেই থাকতেন, খাবারও কম খেতেন, শুধু ভগবানকে প্রার্থনা করতেন। হে প্রভু, আমার অরুণের কিছু হয়ে গেল না তো? সে কোথায়, কেমন আছে? তার ওজন কমে গিয়েছিল, সব সময় চিন্তিত থাকতেন। গ্রামের ডাক্তার বললেন, সাবিত্রী বোন, আপনি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন, এত চিন্তা করলে শরীর খারাপ হয়ে যাবে। ডাক্তার সাহেব, মায়ের মন তো, ছেলের খবর না পেলে কিভাবে শান্তিতে থাকি? প্রতিবেশীরাও চিন্তিত ছিল। সাবিত্রী দিদির অবস্থা দেখলে মন খারাপ হয়। ওই নালায়ক ছেলেটার তো কোনো চিন্তা নেই, ভগবান ওকে বুদ্ধি দিক। কিন্তু অরুণের কোনো বুদ্ধি আসার লক্ষণ ছিল না, বরং সে আরও নিজের মায়ের থেকে দূরে সরে যাচ্ছিল। একদিন প্রিয়ার সঙ্গে শপিং করার সময় সে বলল, প্রিয়া, আমি ভাবছি আমরা এঙ্গেজড হয়ে যাই। সত্যি অরুণ, আমিও এটাই চাইছিলাম। হ্যাঁ, তারপর পরের বছর বিয়ে করে নেব। কিন্তু অরুণ, প্রথমে আমাদের পরিবারগুলোর দেখা করা উচিত। প্রিয়া, তোমার বাবা মায়ের সঙ্গে তো আমার দেখা হয়ে গেছে, বাকি ফর্মালিটি পরে দেখা যাবে। কিন্তু তোমার মা? প্রিয়া, প্লিজ ওই টপিকটা ছেড়ে দাও, ওটা জটিল। প্রিয়ার এই কথাটা ভালো লাগল না, কিন্তু সে ভালোবাসায় ছিল, তাই রাজি হয়ে গেল। কিন্তু তার মনে সন্দেহ থেকে গেল, যে মানুষ নিজের মাকে এত সহজে উপেক্ষা করতে পারে, সে কি নির্ভরযোগ্য? আর তখনই অরুণের জীবনে সেই তুফান আসতে চলছিল, যা তার পুরো দুনিয়াটাই কাঁপিয়ে দিতে চলেছে। অরুণ আর প্রিয়ার এঙ্গেজমেন্টের প্রস্তুতি চলছিল। অরুণ তার মায়ের ব্যাপারে কাউকে কিছু বলেনি। প্রিয়ার পরিবারের কাছেও সে বলেছিল যে মা গ্রামে আছেন এবং স্বাস্থ্য সমস্যার কারণে আসতে পারবেন না। প্রিয়া, আমি চাই আমাদের এঙ্গেজমেন্ট সাধারণ হোক, বেশি ভিড়ভাট্টা নয়। অরুণ বলল,
ঠিক আছে অরুণ, যেমনটা তুমি চাও, কিন্তু অন্তত তোমার মাকে তো আমন্ত্রণ জানানো উচিত। প্রিয়া, আমি বলেছি না তিনি আসতে পারবেন না, তার শরীর ঠিক থাকে না। প্রিয়ার মনে সন্দেহ ছিল, কিন্তু সে কিছু বলল না। এদিকে গ্রামে সাবিত্রী দেবী এখন খুব দুর্বল হয়ে পড়েছিলেন। রোজ সকাল 4টায় মন্দিরে যেতেন এবং সন্ধ্যা পর্যন্ত সেখানেই থাকতেন। হে ভগবান, আমাকে আমার অরুণের খবর দাও, অন্তত এটুকু তো বলো যে সে বেঁচে আছে কিনা। তার চোখে সব সময় জল থাকত, খাবারও কম খেতেন। পণ্ডিতজি চিন্তিত হয়ে গেলেন। সাবিত্রী বোন, আপনি আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন, এইভাবে নিজেকে কষ্ট দিয়ে কী লাভ। পণ্ডিতজি, মায়ের মনটা বোঝার চেষ্টা করুন, যতক্ষণ ছেলের খবর না পাই শান্তি পাব কিভাবে। কিন্তু বোন, এইভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হয়ে যাই তো যাই, কিন্তু প্রার্থনা ছাড়ব না। তার এই সমর্পণ দেখে গ্রামের সবাই অবাক ছিল। সাবিত্রী দিদির ভক্তি দেখো, দিন রাত শুধু ভগবানের সামনে। এত খাঁটি ভালোবাসা, ভগবান নিশ্চয়ই শুনবেন। কিন্তু অরুণ তো এখন এঙ্গেজমেন্টের আনন্দে ছিল, প্রিয়ার সঙ্গে শপিং করছিল। অরুণ, এই রিংটা কেমন? প্রিয়া দেখালো। পারফেক্ট প্রিয়া, লেটস বুক দিস। অরুণ, আমি ভাবছিলাম আমরা কি একবার তোমার মাকে ফোন করতে পারি, অন্তত কথা তো হোক। অরুণ অস্বস্তিতে পড়ে গেল। প্রিয়া, আমি বলেছি না এটা সব জটিল। কিন্তু অরুণ, এটা স্বাভাবিক নয়, কেউ নিজের মায়ের থেকে এত দূরত্ব রাখে না। দেখো প্রিয়া, প্রত্যেক পরিবার আলাদা হয়, তুমি আমার সিদ্ধান্তগুলোর উপর ভরসা রাখো। প্রিয়া চুপ হয়ে গেল, কিন্তু তার মনে সন্দেহ বাড়তে থাকল। এঙ্গেজমেন্টের দিন এলো। প্রিয়ার পুরো পরিবার ছিল, বন্ধুরা ছিল। অরুণের দিক থেকে শুধু অফিসের কিছু সহকর্মী ছিল। অরুণ, তোমার পরিবার কোথায়? প্রিয়ার কাকা জিজ্ঞেস করলেন। কাকা, আমার বাবা নেই, মা গ্রামে আছেন, তিনি আসতে পারেননি। আরে কোনো ব্যাপার না বাবা, তিনি ওখান থেকেই আশীর্বাদ দিচ্ছেন। অরুণ মনে মনে ভাবল, ইস, আমি যদি মার সঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু তার অহংকার তাকে ফিরতে দিচ্ছিল না। এঙ্গেজমেন্ট হয়ে গেল, ছবি তোলা হলো, সেলিব্রেশনও হলো, কিন্তু অরুণের মনে কোথাও একটা শূন্যতা ছিল। রাতে একা বসে সে ভাবছিল, মা জানেও না যে তার ছেলের এঙ্গেজমেন্ট হয়ে গেল। কিন্তু তারপর সে নিজেকে বোঝালো, না, আমি এগিয়ে যাচ্ছি, অতীতে থাকা চলবে না। 2 দিন পর অফিসে অরুণ কাজ করছিল, তখনই তার সহকর্মী রাজ বলল, ইয়ার অরুণ, তোর এঙ্গেজমেন্টের ছবিগুলো খুব ভালো এসেছে, কিন্তু তোর পরিবার কাউকে দেখছি না। ইয়ার জটিল পরিস্থিতি, তারা সবাই গ্রামে আছেন। আরে ইয়ার, এঙ্গেজমেন্টে পরিবারের থাকাটা তো জরুরি, যাকগে, বিয়েতে তো ডাকবি। অরুণ চুপ হয়ে গেল, সে জানত না যে বিয়েতে কি করবে। সন্ধ্যায় প্রিয়া বলল, অরুণ, আমি তোমার মায়ের সঙ্গে কথা বলতে চাই, প্লিজ তার নাম্বারটা দাও। প্রিয়া, আমি বলেছি না। অরুণ, এই কথাটা তুমি বুঝতে পারছো না, আমি তোমার হতে চলা স্ত্রী, তোমার পরিবারের সঙ্গে দেখা করার অধিকার আমার আছে। অরুণ অস্বস্তিতে পড়ে গেল। প্রিয়া, আমাকে একটু সময় দাও, আমি ব্যবস্থা করব। কিন্তু ভেতরে ভেতরে সে জানত যে এই সমস্যাটা বেড়েই চলেছে। সেই রাতে অরুণের ঘুম এলো না। সে ভাবছিল, আমি কি ভুল করেছি, আমার কি মায়ের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। কিন্তু তারপর তার নতুন লাইফস্টাইলের কথা মনে এলো, ব্র্যান্ডেড কাপড়, দামি বাইক, 5 স্টার রেস্টুরেন্ট। না, আমি ঠিক আছি, আমি সফল। পরের দিন অফিসের হঠাৎ এমন কিছু ঘটল যা অরুণের জীবন কাঁপিয়ে দিল। তার বস সবাইকে মিটিংয়ের জন্য ডাকলেন। টিম, আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হবে, বস বললেন। আমাদের ডিপার্টমেন্টের মধ্যে কেউ একজন কোম্পানির গোপনীয় তথ্য ফাঁস করেছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। সবার মুখে টেনশনের ভাব চলে এলো। তদন্ত চলছে, যতক্ষণ না দোষী ধরা পড়ে সবার কর্মক্ষমতা যাচাই করা হবে। অরুণ কিছু বুঝতে পারছিল না, সে তো কিছু করেনি। কিন্তু 2 দিন পর HR অরুণকে ডাকল। অরুণ, আপনার সিস্টেম থেকে গোপনীয় ফাইলগুলো অ্যাক্সেস করা হয়েছে, আপনি কি ব্যাখ্যা করতে পারেন? ম্যাডাম, আমি কিছু করিনি, এটা কোনো ভুল হবে। কিন্তু প্রযুক্তিগত প্রমাণ আপনার বিরুদ্ধে, আপনার ল্যাপটপ, আপনার অ্যাক্সেস কার্ড। অরুণ হতবাক ছিল। ম্যাডাম, এটা কোনো ষড়যন্ত্র, আমি নির্দোষ। দুঃখিত অরুণ, কিন্তু আমাদের তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনাকে বরখাস্ত করা হলো। অরুণের পৃথিবী কেঁপে উঠল। ম্যাডাম, প্লিজ আমার কথা শুনুন, এটা চূড়ান্ত সিদ্ধান্ত, আপনাকে এখনই অফিস ছাড়তে হবে। অরুণকে নিরাপত্তার সঙ্গে অফিস থেকে বের করে দেওয়া হলো। সব সহকর্মীরা দেখছিল। তার সম্মান একদিনে শেষ হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছে অরুণের হাত কাঁপছিল। এটা কিভাবে হতে পারে, আমি তো কিছু করিনি। সে প্রিয়াকে ফোন করল। প্রিয়া, আমাকে অফিস থেকে বরখাস্ত করা হয়েছে। কি? কিন্তু কেন?
কোনো তথ্য ফাঁসের মিথ্যা অভিযোগ, আমি নির্দোষ। প্রিয়া বিচলিত হয়ে গেল। অরুণ, এটা গুরুত্বপূর্ণ, তোমার উকিলের প্রয়োজন হবে। হ্যাঁ, আমি দেখছি। কিন্তু পরের দিন অরুণ আরও একটি আঘাত পেল। পুলিশ তার বাড়িতে এলো। মিস্টার অরুণ কুমার, আপনাকে কর্পোরেট গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার করা হলো। এটা ভুল, আমি কিছু করিনি। কিন্তু পুলিশের কোনো পরোয়া ছিল না। তাকে হাত করা পরিয়ে নিয়ে গেল। নিউজ চ্যানেলেও খবর এলো, টেক কোম্পানির টিম লিড গ্রেফতার, কর্পোরেট গুপ্তচর বৃত্তির অভিযোগ। অরুণের পুরো পৃথিবী একদিনে উজাড় হয়ে গিয়েছিল। জেলে বসে অরুণ কাঁদছিল, আমি তো কিছু করিনি, এসব কেন হচ্ছে আমার সঙ্গে? তার মনে পড়ল কিভাবে সে সফল হওয়ার চক্করে নিজের মাকে ভুলে গিয়েছিল। ইস, আমি যদি মায়ের সঙ্গে কথা বলতে পারতাম, তিনি অন্তত আমার কথা বিশ্বাস তো করতেন। কিন্তু এখন তো সে জানতও না যে মা কোথায় আছেন, কেমন আছেন। 2 দিন পর প্রিয়া দেখা করতে এলো। অরুণ, আমি উকিলার ব্যবস্থা করেছি, সে বলছে যে তোমার বিরুদ্ধে কেসটা জোরালো। প্রিয়া, আমি শপথ করে বলছি, আমি কিছু করিনি। আমি বিশ্বাস করি অরুণ, কিন্তু প্রিয়া দ্বিধা করছিল। কি হয়েছে প্রিয়া? অরুণ, আমার বাবা মা বলছেন আমাদের এনগেজমেন্ট ভেঙে দেওয়া উচিত। অরুণের মনে হল যেন আকাশ ভেঙে পড়ল। প্রিয়া, তুমি আমাকে বিশ্বাস করছো না? আমি করি অরুণ, কিন্তু এই পরিস্থিতিটা খুব জটিল, আমার পরিবারের চাপ আছে। তাহলে তুমি আমাকে এই কঠিন সময়ে ছেড়ে যাচ্ছ? প্রিয়ার চোখে জল এলো। দুঃখিত অরুণ, আমি কিছু করতে পারছি না। সে চলে গেল, এবং অরুণ একা পড়ে রইল। সবাই ছেড়ে চলে গেল, কেউ নেই আমার। তখনই হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। মা, মা কখনো ছাড়ে না, যাই হোক না কেন। প্রথমবারের মতো তার অনুভূতি হল যে সে কত বড় ভুল করেছে। কিন্তু এখন তো সে জেলেই ছিল, কিভাবে মায়ের সঙ্গে যোগাযোগ করবে? আর সবচেয়ে বড় কথা, এত কিছু করার পর মা কি তাকে ক্ষমা করবেন? এদিকে গ্রামে সাবিত্রী দেবী তখনও জানতেন না যে তার ছেলের সঙ্গে কি হচ্ছে। তিনি রোজ মন্দিরে গিয়ে প্রার্থনা করতেন, হে ভগবান, আমার অরুণকে রক্ষা করো, যেখানেই আছে খুশির থাকুক। কিন্তু তিনি কি জানতেন যে তার ছেলে ঠিক সেই সময় জেলে বসে তাকে মনে করে কাঁদছে? ভগবান কিভাবে নিজের খেলা করেন। যখন মানুষ নিজের সবচেয়ে কাছের মানুষদের ভুলে যায়, তখন বিপদ তাকে সব কিছুর অনুভূতি করিয়ে দেয়। কিন্তু এখন কি এখনও সময় ছিল যে অরুণ নিজের ভুল শুধরে নিতে পারে, নাকি অনেক দেরি হয়ে গিয়েছিল? এখান থেকেই শুরু হতে যাচ্ছিল এই গল্পের সবচেয়ে বেদনাদায়ক এবং তারপর সবচেয়ে সুন্দর অংশটা। জেলের কালো কুঠুরিতে বসে অরুণ তার জীবনের সবচেয়ে অন্ধকার পর্বের মধ্যে দিয়ে যাচ্ছিল। 5 দিন হয়ে গিয়েছিল। উকিলের সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু সেও বলেছিল যে কেসটা খুব জটিল। দেখুন অরুণজি, আপনার বিরুদ্ধে প্রমাণ খুব জোরালো, জামিন পাওয়া কঠিন, এবং যদি আপনি দোষী প্রমাণিত হন তবে 5-6 বছরের সাজা হতে পারে। অরুণের পায়ের তলার মাটি সরে গিয়েছিল। কিন্তু আমি তো কিছু করিনি। আমি আপনার কথা মানছি, কিন্তু কোর্টে প্রমাণ চাই, আবেগ নয়। রাতে অরুণ একা শুয়ে ভাবত, কিভাবে তার নিখুঁত জীবন একদিনে শেষ হয়ে গেল। সব বন্ধু, প্রিয়া, অফিসের লোক সবাই ছেড়ে চলে গেল। এখন কেউ নেই আমার। তখনই তার ছোটবেলার একটা কথা মনে পড়ল, যখন সে 8 বছরের ছিল এবং জ্বরে খুব অসুস্থ ছিল। ডাক্তার বলেছিলেন অবস্থা গুরুতর। সাবিত্রী দেবীর রাত ভর জেগে তার যত্ন নিয়েছিলেন, কপালে পট্টি রাখতেন, ওষুধ দিতেন এবং বারবার তার তাপমাত্রা দেখতেন। মা, তুমিও ঘুমিয়ে পড়ো, ছোট অরুণ বলছিল। না বাবা, মার চোখে যতক্ষণ না নিজের ঘুম আসে ততক্ষণ মা কিভাবে ঘুমাবে? আর যখন অরুণ সুস্থ হয়ে গিয়েছিল, তখন সাবিত্রী দেবী মন্দিরে গিয়ে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন, হে প্রভু, আমার বাচ্চাকে সুস্থ করার জন্য ধন্যবাদ। সেই সময় 8 বছরের অরুণ বলেছিল, মা, আমি তোমাকে কখনো একা ছাড়ব না। হ্যাঁ বাবা, আর মাও তোকে কখনো একা ছাড়বে না। এই কথাটা মনে পড়তেই অরুণ ভেঙে পড়ে কাঁদতে লাগল। মা, আমি তোমাকে কত একা ছেড়ে দিয়েছি, তুমি কোথাও অসুস্থ তো নও, তোমার শরীর তো ঠিক আছে তো? জেলে কেঁদে কেঁদে তার অবস্থা খারাপ হচ্ছিল। এদিকে গ্রামে সাবিত্রী দেবীর অবস্থাও দিন দিন খারাপ হচ্ছিল। এখন তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে চলাফেরাতেও কষ্ট হতো। সাবিত্রী বোন, কিছু তো খাও, প্রতিবেশীর কাকিমা বলছিলেন। কাকিমা, খিদে লাগে না, শুধু ভগবানকে এই প্রার্থনা করি যে আমার অরুণ যেখানেই থাকুক খুশি থাকুক। কিন্তু বোন, এইভাবে আপনি নিজের জীবন দিয়ে দেবেন? কাকিমা, যতক্ষণ ছেলের খবর না পাই মায়ের মন কিভাবে শান্তিতে থাকবে? কাকিমার চোখে জল এলো।
হে ভগবান, এই মায়ের ওপর দয়া করো। সেই রাতে সাবিত্রী দেবী মন্দিরে বসে প্রার্থনা করছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হল। সাবিত্রী বোন, বাড়ি চলুন, খুব বৃষ্টি হচ্ছে, পণ্ডিতজি বললেন। না পণ্ডিতজি, আজ আমার মনে হচ্ছে যে ভগবান আমার প্রার্থনা শুনবেন, আমি এখানেই থাকব। প্রবল বৃষ্টিতেও তিনি সেখানেই বসে রইলেন সারা রাত। হে প্রভু, আমি কত বছর ধরে তোমার কাছে প্রার্থনা করছি, আমার অরুণকে ফিরিয়ে দাও, অথবা অন্তত তার কুশল সংবাদ তো দাও। বৃষ্টিতে ভিজে তার শরীর আরও খারাপ হয়ে গেল। পরের দিন সকালে যখন লোকজন দেখল, তখন সাবিত্রী দেবীর জ্বর। সাবিত্রী দিদি, আপনার তো প্রচণ্ড জ্বর, প্রতিবেশী মহিলা ভয় পেয়ে গেলেন। কোনো ব্যাপার না বোন, ভগবান যা চান তাই হবে। চলুন ডাক্তারকে দেখাই। ডাক্তার পরীক্ষা করে বললেন, খুব দুর্বলতা, ঠিকমতো খাওয়া দাওয়া হচ্ছে না, এবং এটা নিউমোনিয়ার লক্ষণ মনে হচ্ছে। ডাক্তার সাহেব, কিছু গুরুতর তো নয়? আপাতত ওষুধ দিচ্ছি, কিন্তু বেশি যত্ন নিতে হবে। কিন্তু সাবিত্রী দেবীর মনোযোগ কেবল একটি জিনিসের উপর ছিল। ডাক্তার সাহেব, আপনি শহরে যাতায়াত করেন, কখনো আমার ছেলে অরুণের ব্যাপারে কিছু জানতে পারলে জানাবেন। ডাক্তারের করুণা হল। হ্যাঁ বোন, নিশ্চয়ই। ওদিকে মুম্বাইয়ের জেলে অরুণের অবস্থা খারাপ ছিল। 1 সপ্তাহ হয়ে গিয়েছিল। উকিল বলেছিলেন যে জামিনের শুনানি হতে এখনও 4-5 দিন লাগবে। অরুণজি, আপনার পরিবার কেউ আসেনি দেখা করতে? কোনো সমর্থন ব্যবস্থা তো থাকা উচিত। অরুণ মাথা নত করল। কেউ নেই। বাবা মা? আমার শুধু মা আছেন, কিন্তু আমি তার সঙ্গে যোগাযোগ রাখিনি। উকিলের অদ্ভুত লাগল। এটা কেন? আমি ভেবেছিলাম যে আমি সফল, আমার কারোর প্রয়োজন নেই। কিন্তু এখন অরুণজি, কঠিন সময়ে পরিবারের সঙ্গ খুব জরুরি হয়। আপনি আপনার মায়ের সঙ্গে যোগাযোগ করুন। কিন্তু আমার জানা নেই যে তিনি আমাকে ক্ষমা করবেন কিনা। এক মা তার ছেলেকে সবসময় ক্ষমা করেন। সেই রাতে অরুণ সিদ্ধান্ত নিল যে সে যে কোনো উপায়ে মায়ের সঙ্গে যোগাযোগ করবে। পরের দিন জেলের ফোন থেকে সে গ্রামের পণ্ডিতজির নাম্বার ডায়াল করল। সেই নাম্বার তার মনে ছিল। হ্যালো পণ্ডিতজি। হ্যাঁ, কে বলছেন? পণ্ডিতজি, আমি অরুণ, সাবিত্রী দেবীর ছেলে। পণ্ডিতজি হতবাক হয়ে গেলেন। অরুণ, তুই কোথায় বাবা? তোর মা তো? পণ্ডিতজি, মা কেমন আছেন? বাবা, তোর মা খুব অসুস্থ, তোর জন্য দিন রাত কাঁদতা থাকে। অরুণের দম বন্ধ হয়ে গেল। অসুস্থ? কিভাবে অসুস্থ? বাবা, ও 3 বছর ধরে তোর অপেক্ষা করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, শুধু মন্দিরে বসে তোর জন্য প্রার্থনা করে। অরুণ কাঁদতে লাগল। পণ্ডিতজি, আমি খুব খারাপ ছেলে। বাবা, তুই কোথায়, কি করছিস? পণ্ডিতজি, আমি বিপদে আছি, প্লিজ মাকে বলবেন যে আমি তাকে খুব ভালোবাসি। বাবা, তুই বাড়ি আয়, তোর মায়ের শরীর খুব খারাপ। পণ্ডিতজি, আমি আসতে পারব না এখন, কিন্তু মাকে বলবেন যে আমি তাড়াতাড়ি আসব। ফোন কেটে গেল এবং অরুণ ভেঙে পড়ে কাঁদতে লাগল। মা অসুস্থ, আমার জন্য, আমি কি করেছি? সেই রাতে তার একদম ঘুম এলো না। পরের দিন সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। জেলের ওয়ার্ডেন বললেন, অরুণ, তোমার কেসে কিছু নতুন তথ্য পাওয়া গেছে। কি তথ্য? তোমার অফিসের একজন কর্মী স্বীকারোক্তি দিয়েছে। সে জানিয়েছে যে আসলে কে তথ্য ফাঁস করেছিল। অরুণ হতবাক ছিল। সত্যি? হ্যাঁ, তুমি নির্দোষ, খুব শীঘ্রই তুমি জামিন পেয়ে যাবে। অরুণ আনন্দে কেঁদে ফেলল। ধন্যবাদ ভগবান। কিন্তু তারপর তার মায়ের কথা মনে এলো। এখন আমাকে সঙ্গে সঙ্গে মায়ের কাছে যেতে হবে। 2 দিন পর অরুণ জামিন পেয়ে গেল। সব অভিযোগ প্রত্যাহার করা হল। কোম্পানিও ক্ষমা চাইল। কিন্তু অরুণের কেবল একটিই লক্ষ্য ছিল, মায়ের কাছে পৌঁছনো। সে সঙ্গে সঙ্গে গ্রামের জন্য ট্রেনের টিকিট বুক করল। মা, আমি আসছি, প্লিজ ঠিক থেকো। ট্রেনে বসে অরুণ শুধু এটাই প্রার্থনা করছিল যে মা যেন ঠিক থাকেন। কিন্তু সে কি জানত যে মায়ের অবস্থা কতটা গুরুতর হয়ে গিয়েছিল? এবং সে এটাও জানত না যে গ্রামে একটি চমৎকার ঘটতে চলেছিল। এমন এক চমৎকার যা সবাইকে দেখিয়ে দেবে যে মায়ের প্রার্থনার শক্তি কত বড় হয়। গাড়িতে বসে অরুণ অস্থিরতা নিয়ে জানলা দিয়ে বাইরে দেখছিল। প্রতিটি স্টেশনে তার মনে হচ্ছিল যে ট্রেনটা কত ধীরে চলছে। ভগবান, মায়ের কিছু যেন না হয়, আমি তার সব ভুলের জন্য ক্ষমা চাইব। তার চোখে ক্রমাগত জল ছিল। পুরো সফর এসে শুধু এটাই ভাবতে থাকল যে কিভাবে সে এত খারাপ ছেলে হয়ে গেল। মা আমার জন্য সব কিছু কুরবানি করেছেন, নিজের গয়না বেচেছেন, ঘরের অংশ বেচেছেন, দিন রাত পরিশ্রম করেছেন, আর আমি তাকে ভুলে গেলাম। ট্রেনে একটি ছোট বাচ্চা তার মায়ের সঙ্গে লেপ্টে ছিল।
এটা দেখে অরুণ আরও কাঁদতে লাগল। ইস, আমিও যদি এইভাবে মায়ের কাছে থাকতাম। এদিকে গ্রামে সাবিত্রী দেবীর অবস্থা খুব গুরুতর হয়ে গিয়েছিল। নিউমোনিয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সাবিত্রী দিদিকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, প্রতিবেশীরা বলল। না, আমি মন্দির ছাড়া কোথাও যাব না, এখানেই আমার অরুণের জন্য প্রার্থনা করতে হবে, সাবিত্রী দেবী দুর্বল গলায় বললেন। কিন্তু দিদি, আপনার শরীর। আমার শরীরের চেয়ে বেশি জরুরি আমার ছেলের নিরাপত্তা। ডাক্তার এসে ওষুধ দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন যে অবস্থা গুরুতর, যদি এই সংক্রমণ বেড়ে যায় তবে খুব বিপজ্জনক হতে পারে। কিন্তু সাবিত্রী দেবীর মনোযোগ কেবল একটিই জিনিসের ওপর ছিল। সন্ধ্যায় যখন আরতির সময় হল, তখন তিনি কোনোমতে উঠে মন্দিরের সামনে বসে পড়লেন। জয় হো ভগবান ভোলানাথ কি। তার আওয়াজ খুব ধীরে ছিল। হে প্রভু, এবার তো আমার অরুণকে ফিরিয়ে দাও, আমি খুব ক্লান্ত হয়ে গেছি, খুব একা। তার আওয়াজ এতটাই কষ্টে ভরা ছিল যে সেখানে দাঁড়ানো লোকজনের চোখ ভরে এলো। ভগবান, যদি আমার জীবনের কোনো মূল্য থাকে তবে আমার ছেলেকে ফিরিয়ে দাও। এটুকু বলে তিনি সেখানেই অজ্ঞান হয়ে গেলেন। সাবিত্রী দিদি, সাবিত্রী দিদি! লোকজন ভয় পেয়ে গেল। তাকে তুলে বাড়িতে নিয়ে গেল। ডাক্তারকে ডাকা হল। এর অবস্থা খুব বিপজ্জনক, সঙ্গে সঙ্গে সিটি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু সাবিত্রী দেবী জ্ঞান ফিরে আসার পর বললেন, না, আমি এখানেই থাকব। যদি আমার কিছু হয় তবে ভগবানের সামনে হোক। কিন্তু দিদি, প্লিজ আমাকে মন্দিরের কাছেই থাকতে দাও। রাত হয়ে গিয়েছিল। সাবিত্রী দেবীকে মন্দিরের কাছেই একটি চাটাইয়ের ওপর শুইয়ে দেওয়া হল। পুরো গ্রাম চিন্তিত ছিল, সবাই সেখানেই জড়ো হয়েছিল। সাবিত্রী দিদি তো নিজের জীবনটাই দিয়ে দিলেন ওই নালায়েকের জন্য। আমাদের উচিত সেই ছেলেটাকে খুঁজে আনা। জানা নেই কোথায় আছে, কোনো খবরই নেই। তখনই পণ্ডিতজি বললেন, কাল অরুণের ফোন এসেছিল। কি? কোত্থেকে? সে বলেছিল যে সে বিপদে আছে, এবং এটাও বলেছিল যে মাকে বলতে যে সে তাকে খুব ভালোবাসে। সবাই বিস্মিত হল। তাহলে কি সে আসবে? জানা নেই, কিন্তু তার গলায় খুব দুঃখ ছিল। রাত 12টায় হঠাৎ মন্দিরের ঘণ্টা নিজে থেকেই বাজতে লাগল। হাওয়াও চলছিল না। এটা কি হচ্ছে? লোকজন ভয় পেয়ে গেল। পণ্ডিতজি বললেন, এটা কোনো ভালো ইঙ্গিত, ভগবান কিছু করতে চলেছেন। ঠিক সেই সময় সাবিত্রী দেবীর চোখ খুলল। তিনি ধীরে ধীরে উঠে বসলেন। কি হয়েছে দিদি, শরীর কেমন? আমার মনে হচ্ছে আমার অরুণ আসছে। তার গলায় এক অদ্ভুত দীপ্তি ছিল। দিদি, আপনি আবার স্বপ্ন দেখছেন? না, আমি অনুভব করছি সে আসছে। তখনই দূর থেকে একটি গাড়ির আওয়াজ এলো। রাত 12টায় গ্রামে কোনো গাড়ি আসত না। কি হবে এই সময়? গাড়িটা মন্দিরের কাছে এসে থামল। তা থেকে একটি ছেলে নামল। অন্ধকারে পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু সাবিত্রী দেবীর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, অরুণ, আমার অরুণ! সেই ছেলেটি দৌড়ে এলো। সে সত্যিই অরুণ ছিল। মা, মা! অরুণ কাঁদতে কাঁদতে সাবিত্রী দেবীর কাছে পড়ে গেল। পুরো গ্রাম হতবাক ছিল। এটা কিভাবে সম্ভব? সাবিত্রী দিদি কিভাবে জানতে পারলেন? অরুণ মায়ের পা ধরে কাঁদছিল। মা, আমাকে ক্ষমা করে দাও, আমি খুব খারাপ ছেলে। সাবিত্রী দেবী কাঁপতে থাকা হাতে অরুণের চুলে হাত বুলিয়ে দিলেন। বাবা, তুই এসে গেছিস, আমার প্রার্থনা শুনেছেন ভগবান। মা, আপনার শরীর? বাবা, মা তো ঠিক হয়ে গেল, তুই এসে গেছিস তো। অদ্ভুত ব্যাপার ছিল যে অরুণের আসার সঙ্গে সঙ্গেই সাবিত্রী দেবীর শরীর ভালো লাগতে শুরু করেছিল। মা, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না বাবা, এখন আমি পুরোপুরি ঠিক, ভগবান আমার প্রার্থনা শুনেছেন। গ্রামের লোকজন এই চমৎকার দেখে অবাক ছিল। সাবিত্রী দিদির ভক্তির কামাল। সত্যিই ভগবান আছেন। মায়ের ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। অরুণ রাতভর মায়ের কাছে বসে রইল। সে মাকে সব কিছু বলল, কিভাবে সে ভুল পথে গিয়েছিল, কিভাবে বিপদে পড়েছিল, এবং কিভাবে তার অনুভূতি হল যে মায়ের চেয়ে বড় কেউ নেই। মা, আমি প্রতিজ্ঞা করছি আর কখনো তোমাকে একা ছাড়ব না। সাবিত্রী দেবী হাসলেন। বাবা, মা তো আগে থেকেই জানত যে তুই ফিরে আসবি। কিভাবে মা? কারণ আমি কখনো তোর ওপর থেকে ভরসা হারাইনি এবং ভগবানকে রোজ প্রার্থনা করেছি যে আমার ছেলেকে সঠিক পথ দেখান। অরুণের চোখে জল ছিল। মা, আপনি কত মহান আর আমি কত নীচ ছিলাম। বাবা, ভুল হয়ে গেল তো কি হয়েছে, এখন তো তুই বুঝতে পেরেছিস। পরের দিন সকালে পুরো গ্রামে আলোচনা চলছিল। সাবিত্রী দিদির প্রার্থনার চমৎকার দেখলাম। রাত 12টায় হঠাৎ তার ছেলে চলে এলো, আর সাবিত্রী দিদি আগে থেকেই জানতেন এটা ভগবানের কারিশমা।
কিন্তু অরুণের জন্য আসল চমৎকার ছিল যে তার মা তাকে কোনো প্রশ্ন না করে, কোনো অভিযোগ না করে শুধু ভালোবাসা দিয়েছিলেন। সে বুঝতে পেরেছিল যে পৃথিবীতে মায়ের চেয়ে বড় কোনো প্রেম হয় না, এবং এখন সে এটাও জানতে পেরেছিল যে সাফল্যের মানে শুধু টাকা আর খ্যাচি নয়, আসল সাফল্য হল নিজের প্রিয়জনদের সঙ্গে খুশি থাকা। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। অরুণ এখন নিজের নতুন জীবন শুরু করতে চলেছিল, নিজের মায়ের সঙ্গে। পরের ৩ দিন অরুণ লাগাতার মায়ের যত্ন নিতে থাকল, ডাক্তারকে দেখালো, ওষুধ দিল এবং সবচেয়ে জরুরি কথা, মায়ের সঙ্গে সময় কাটালো। বাবা, তুই তোর কাজের চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব, সাবিত্রী দেবী বললেন। মা, চাকরি বাকরি সব ছাড়ো, আগে আপনার স্বাস্থ্য জরুরি। কিন্তু বাবা, তোর চাকরি? মা, চাকরি আবার পেয়ে যাব, কিন্তু আপনি একটাই। সাবিত্রী দেবীর চোখে আনন্দের জল এলো, তার ছেলে ফিরে এসেছে। চতুর্থ দিন অরুণের ফোনে কল এলো, তার কোম্পানির এইচআর ডিপার্টমেন্ট থেকে। হ্যালো অরুণ, আমি রীতা, এইচআর থেকে বলছি। ইয়েস ম্যাম। অরুণ, কোম্পানি আপনার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে চায়। আমরা তদন্তে জানতে পেরেছি যে আপনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। ধন্যবাদ ম্যাম। এবং আমাদের আপনাকে একটি বড় সুসংবাদ দেওয়ার আছে। কোম্পানি আপনাকে সিনিয়র ম্যানেজারের পদ অফার করছে, বেতনও বাড়বে, বার্ষিক ২৮ লাখ। অরুণ হতবাক ছিল। প্রমোশন? হ্যাঁ, এটা আপনার সঙ্গে হওয়া ভুলের ক্ষতিপূরণও বটে। আপনি কবে যোগ দিতে পারেন? অরুণ মায়ের দিকে তাকালো। সাবিত্রী দেবী হাসছিলেন। ম্যাম, আমার কিছুদিন সময় লাগবে, আমার মা অসুস্থ। অবশ্যই অরুণ, আপনি আপনার সময় নিন, আপনার চাকরি নিরাপদ। কল কেটে যাওয়ার পর অরুণ মাকে বলল, আরে বাবা, ভগবান তোর পরিশ্রমের ফল দিলেন। মা, এটা সব আপনার প্রার্থনার কামাল। না বাবা, এটা তোর ভালোত্বের ফল, ভগবান সবাইকে দেখেন। কিন্তু অরুণের মনে একটি নতুন পরিকল্পনা ছিল। মা, আমি ভাবছি আপনাকে আমার সঙ্গে মুম্বাই নিয়ে যাব। সাবিত্রী দেবী চমকে গেলেন। মুম্বাই? না বাবা, আমি এখানেই ঠিক আছি। কেন মা? সেখানে আপনি ভালো চিকিৎসা সুবিধা পাবেন এবং আমিও আপনার যত্ন নিতে পারব। বাবা, আমি শহরের জীবনের জন্য তৈরি নই। মা প্লিজ, আমি আপনাকে একা ছাড়তে চাই না। সাবিত্রী দেবী কিছুক্ষণ ভাবলেন। আচ্ছা বাবা, যদি তুই বলিস তবে যাব। অরুণ খুব খুশি হয়ে গেল। ধন্যবাদ মা। ২ সপ্তাহ পর অরুণ আর সাবিত্রী দেবী মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হলেন। গ্রামের লোক বিদায় জানাতে এসেছিল। সাবিত্রী বোন, সেখানে খুশি থেকো, আর ভুলো না, মাঝে মাঝে গ্রামে এসো। হ্যাঁ গো, নিশ্চয়ই আসব। ট্রেনে বসে সাবিত্রী দেবীকে উদ্বিগ্ন লাগছিল। মা, চিন্তা করছো কেন? বাবা, এত বড় শহর, আমি কি ম্যানেজ করতে পারব? মা, আপনি চিন্তা করবেন না, আমি আছি তো আপনার সঙ্গে। হ্যাঁ বাবা, তুই তোর কাজ কর, আমি ঠিক আছি। অফিসে অরুণের সহকর্মীরা লক্ষ্য করল যে সে বদলে গেছে। ইয়ার অরুণ, তোকে খুব চেঞ্জ লাগছে। কেন? আগে তুই পার্টি-টার্টিতে আগ্রহী থাকতিস, এখন তো ৬টায় সঠিক সময়ে বাড়ি চলে যাস। অরুণ হাসল। ইয়ার অধিকার বদলে গেছে। কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? না ইয়ার, আমার মা এসেছেন আমার সঙ্গে থাকতে। ওহ, দ্যাট সুইট। অরুণ এখন জানতে পেরেছিল যে আসল সুখ কি। সন্ধ্যায় বাড়ি এসে মায়ের সঙ্গে বসা, তার বানানো খাবারের স্বাদ, তার কথা শোনা, এই সব তাকে অসীম শান্তি দিত। বাবা, আজ অফিসে কেমন ছিল? সাবিত্রী দেবী জিজ্ঞেস করতেন। খুব ভালো মা, আজ একটা বড় প্রজেক্ট শেষ করলাম। সাবাস বাবা, তোর পরিশ্রম ফল দিচ্ছে। মা, এটা সব আপনার আশীর্বাদে। একদিন সাবিত্রী দেবী বললেন, বাবা, এখানে কোনো মন্দির আছে? হ্যাঁ মা, কাছেই একটি খুব সুন্দর মন্দির আছে, চলো যাই। মন্দিরে গিয়ে সাবিত্রী দেবী ভগবানের কাছে কৃতজ্ঞতা জানালেন। হে প্রভু, আপনি আমার প্রার্থনা শুনলেন, আমার ছেলেকে ফিরিয়ে দিলেন, এখন আমরা দুজন একসঙ্গে খুশি আছি। অরুণ এখন জানতে পেরেছিল যে আসল সুখ কি। সন্ধ্যায় বাড়ি এসে মায়ের সঙ্গে বসা, তার বানানো খাবারের স্বাদ, তার কথা শোনা, এই সব তাকে অসীম শান্তি দিত। বাবা, আজ অফিসে কেমন ছিল? সাবিত্রী দেবী জিজ্ঞেস করতেন। খুব ভালো মা, আজ একটা বড় প্রজেক্ট শেষ করলাম। সাবাস বাবা, তোর পরিশ্রম ফল দিচ্ছে। মা, এটা সব আপনার আশীর্বাদে। একদিন সাবিত্রী দেবী বললেন, বাবা, এখানে কোনো মন্দির আছে? হ্যাঁ মা, কাছেই একটি খুব সুন্দর মন্দির আছে, চলো যাই। মন্দিরে গিয়ে সাবিত্রী দেবী ভগবানের কাছে কৃতজ্ঞতা জানালেন। হে প্রভু, আপনি আমার প্রার্থনা শুনলেন, আমার ছেলেকে ফিরিয়ে দিলেন, এখন আমরা দুজন একসঙ্গে খুশি আছি। মন্দিরে আরও কিছু মহিলা ছিলেন।
তারা সাবিত্রী দেবীর সঙ্গে কথা বলতে লাগলেন। আপনি কোথা থেকে এসেছেন? গ্রাম থেকে। আমার ছেলে এখানে কাজ করে। ভালো, আজকালকার ছেলেমেয়েরা মা বাবাকে সঙ্গে রাখে না। হ্যাঁ, কিন্তু আমার অরুণ খুব ভালো। ধীরে ধীরে সাবিত্রী দেবীর কিছু বন্ধু হয়ে গেল। বিল্ডিংয়েও কিছু আন্টি ছিলেন যারা তার সঙ্গে ভালোভাবে কথা বলতেন। অরুণ বাবা খুব সম্মান করে, রোজ নমস্কার করে। একজন প্রতিবেশী বললেন, হ্যাঁ, আপনি খুব ভালো শিক্ষা দিয়েছেন। সাবিত্রী দেবীর গর্ব হতো। 6 মাস পর অরুণের মনে হল যে মা পুরোপুরি সেটেল হয়ে গেছেন। মা, আপনি এখানে খুশি আছেন তো? হ্যাঁ বাবা, খুব খুশি। তোর কাছে আছি, আর কি চাই? মা, একটা কথা বলি? হ্যাঁ বাবা, আমি বিয়ের কথা ভাবছি। সাবিত্রী দেবী খুশি হয়ে গেলেন। আরে বাহ, কোনো মেয়ে পছন্দ হয়েছে? না মা, আপনি দেখুন যাকে আপনার পছন্দ হয়। সত্যি বাবা? হ্যাঁ মা, আপনার পছন্দই সবচেয়ে ভালো হবে। সাবিত্রী দেবীর আনন্দের সীমা ছিল না। তার ছেলে তার পছন্দের উপর ভরসা করছিল। তাহলে আমি আমার বান্ধবী কাকিমার সঙ্গে কথা বলি। 1 বছর পর অরুণ এবং প্রিয়া, নতুন প্রিয়া, একটি সাধারণ মেয়ে যাকে সাবিত্রী দেবী পছন্দ করেছিলেন, তাদের বিয়ে ধুমধাম করে হল। গ্রাম থেকে সবাই আত্মীয় স্বজন এসেছিলেন মুম্বাইয়ে। সাবিত্রী বোন, তোমার দিন ফিরে এলো, গ্রামের মহিলারা বলছিলেন। ভগবানের শুক্রিয়া, আমার অরুণ বুঝদার হয়ে গেল। বিয়েতে অরুণ তার নতুন স্ত্রী প্রিয়াকে বলল, প্রিয়া, এই বাড়িতে মা সবার আগে, তার প্রতিটি কথার সম্মান করবে। জি অরুণজি, আমি আপনার মাকে নিজের মা বলে মানব। সাবিত্রী দেবীর চোখে আনন্দের জল ছিল। হে ভগবান, আপনি আমাকে সব কিছু দিয়ে দিলেন। 5 বছর পর অরুণ এখন জেনারেল ম্যানেজার হয়ে গিয়েছিল। একটি বড় বাড়িতে থাকত। সাবিত্রী দেবীর 2 নাতি ছিল, রাহুল আর আর্জন। দাদি দাদি, আমাদের গল্প শোনাও। বাচ্চারা দৌড়ে আসত। হ্যাঁ হ্যাঁ, এসো, আজ আমি তোমাদের অরুণের গল্প শোনাব। বাবার গল্প? হ্যাঁ, কিভাবে সে একসময় নিজের মাকে ভুলে গিয়েছিল এবং তারপর কিভাবে ভগবান তাকে সঠিক পথ দেখালেন। অরুণ কাজ থেকে ফিরে এই দৃশ্য দেখত তো মুচকি হাসত। মা, আপনি আবার আপনার নায়কের গল্প শোনাচ্ছেন? বাবা, বাচ্চাদের জানা উচিত মায়ের মূল্য কি। আপনি একেবারে ঠিক বলছেন মা। 10 বছর পর সাবিত্রী দেবী এখন 70 বছরের। সুস্থ ছিলেন, খুশি ছিলেন। অরুণ এখন তার কোম্পানির সিইও ছিল। একদিন অফিসে ইন্টারভিউয়ার অরুণকে জিজ্ঞেস করলেন, অরুণ স্যার, আপনার সাফল্যের রহস্য কি? অরুণ হেসে বলল, আমার মায়ের প্রার্থনা এবং আমার ভুল থেকে শেখা শিক্ষা। মানে? আমি জীবনে একটি খুব বড় ভুল করেছিলাম। আমি সাফল্যের নেশায় আমার মাকে ভুলে গিয়েছিলাম। কিন্তু যখন বিপদ এলো তখন বুঝলাম যে এই পৃথিবীতে কেবল মায়ের ভালোবাসাই শর্তহীন। এটা তো খুব আবেগপূর্ণ গল্প। হ্যাঁ, এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আপনি যতই সফল হন না কেন, নিজের শিকড়কে, নিজের পরিবারকে কখনো ভুলবেন না। আজ 15 বছর পর অরুণ এখন 40 বছরের, সাবিত্রী দেবী 75-এর। 2 নাতি বড় হয়ে গেছে। রাহুল ইঞ্জিনিয়ারিং করছিল, আর্জন মেডিকেলে। এক সন্ধ্যান সাবিত্রী দেবী অরুণকে বললেন, বাবা, আমি খুব খুশি। কেন মা? কারণ ভগবান আমার প্রতিটি প্রার্থনা শুনেছেন। তুই একজন ভালো মানুষ হয়েছিস, ভালো ছেলে হয়েছিস, ভালো স্বামী হয়েছিস, ভালো বাবা হয়েছিস। মা, এটা সব আপনার কারণে। না বাবা, এটা তোর ভালোত্বের কারণে। হ্যাঁ, আমি শুধু প্রার্থনা করেছিলাম যে ভগবান তোকে সঠিক পথ দেখান। মা, একটা কথা বলি? হ্যাঁ বাবা। যেদিন আমি জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে এসেছিলাম, সেদিন আপনি কিভাবে জানতে পারলেন যে আমি আসছি? সাবিত্রী দেবী হাসলেন। বাবা, মায়ের মন হয়। সে সবসময় নিজের সন্তানের সঙ্গে সংযুক্ত থাকে। আমি অনুভব করেছিলাম। কিন্তু মা, বৈজ্ঞানিকভাবে? আরে বাবা, কিছু জিনিস বিজ্ঞানের থেকেও ওপরে হয়। মায়ের ভালোবাসা, ভগবানের কৃপা, এসবই হল মিরাকেল। অরুণ মায়ের পা ছুঁয়ে প্রণাম করল। মা, আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন। কোনটা বাবা? যে এই পৃথিবীতে কোনো সাফল্য, কোনো অর্জন মায়ের ভালোবাসার চেয়ে বড় নয়। এপিগ। আজও যখন অরুণ তার সন্তানদের বলে, বাবা, তোমরা যতই বড় হও, নিজের দাদিকে, নিজের পরিবারকে সব সময় জড়িয়ে রেখো। আর যখনই কোনো সমস্যা আসে, তখন সে সাবিত্রী দেবীর কাছে গিয়ে বলে, মা, আপনি ভগবানকে প্রার্থনা করুন, আপনার প্রার্থনার জাদু আমি দেখেছি। সাবিত্রী দেবী হেসে বলেন, বাবা, আমি তো সব সময় তোমাদের সবার জন্য প্রার্থনা করতে থাকি। গ্রামে আজও লোক বলে, সাবিত্রী দিদির ভক্তি দেখেছ, তার প্রার্থনাতে তার ছেলে ফিরে এলো। হ্যাঁ ভাই, মায়ের প্রার্থনা কখনো ব্যর্থ হয় না।
এবং মন্দিরে আজও সেই জায়গাটি আছে যেখানে সাবিত্রী দেবী বসে নিজের অরুণের জন্য প্রার্থনা করতেন। লোক তাকে মাতা কি চৌকি বলে বলে যে মা সেখানে বসে নিজের সন্তানদের জন্য খাঁটি মন থেকে প্রার্থনা করে, ভগবান তার কথা শোনেন। কারণ মায়ের প্রেম আর ভগবানের কৃপা এই দুটোই এই সংসারের সবচেয়ে বড় শক্তি।